মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ভোরেই অপরাজিতার ঘুম ভাঙল আজকে। সকালবেলা ওর বন্ধ ঘর ভালো লাগে না। গায়ের পাতলা চাদরটা সরিয়ে উঠে পড়ল। জানলা খুলতেই এক রাশ ঝলমলে রোদ্দুর ঘরে ঢুকে পড়ল। ছোটবেলায় এইরকম শীতের দিনে অপরাজিতা মন দিয়ে আলো দেখত। সূর্যের আলোর অনেকগুলো রং, তার মধ্যে হলুদই সবচেয়ে পছন্দ ওর। সেই আলোর রেখাগুলোয় কত ছোট ছোট ধুলো মিশে যায়। অপরাজিতা হাঁ করে দেখত, এখনো তাই করে। মাঝে মধ্যে নিজেই ভাবে অপরাজিতা, ওর বয়সটা কি এখনো আটকে আছে? এই ডিসেম্বরেই অপরাজিতার 24 বছর হয়েছে, আর জন্মদিনের কিছুদিন পরেই ও নতুন চাকরির জয়নিং লেটারটা পেয়েছে। ও কোনোদিন কলকাতা শহর ছেড়ে যেতে চায়নি, তাই ক্যারিয়ার শুরু করার জন্য এই চাকরিটাই বেছে নিল। নিউ মার্কেটের কাছেই পুরনো একটা গলিতে ওর অফিস, অ্যাডভার্টাইজিং এজেন্সি। অপরাজিতা বরাবরই খুব ক্রিয়েটিভ। নিত্য নতুন রান্না করা থেকে লেখালেখি সবকিছুই ও ভালোবাসে। ভালোবাসে শুধু তাই নয়, ভালো পারেও। আর পারে গলা ছেড়ে গান গাইতে। অপু, চা দিয়েছি, নিয়ে যা। নিচে থেকে গলার আওয়াজ ভেসে এলো। অপু অপরাজিতার ডাক নাম। এই নাম দিয়েছে ওর মা। এখন মায়ের ডাকেই নিচে যাবে, তারপর চা খেতে খেতে গুছিয়ে নেবে সারাদিনের প্ল্যান। অপরাজিতা বরাবরই খুব স্বাধীন চেতা। চাকরিটা পাওয়াতে স্বাধীনতার সেলিব্রেশনটাও করা যাবে। প্রথম মাইনে পেয়ে ও কি কি করবে তার একটা লম্বা লিস্ট করে রেখেছে। তাতে মায়ের জন্য শাড়ি, নিজের জন্য অ্যাস্টারিক্সের গোটা সেটটা, দিদুনের জন্য পানির বাটা, সব আছে। পাড়ার কিছু বাচ্চাকে অনেকদিন ধরেই পড়াতো। চাকরি পেয়েও অপরাজিতা তাদের পড়ানোটা বন্ধ করেনি। এই বাচ্চাগুলো ওর খুব কাছের। সকালবেলার চা শেষ হতে না হতেই হুড়মুড়িয়ে ওদের বাড়িতে ঢুকে পড়ে ওরা। অপরাজিতা বাড়ির সিঁড়িগুলো যত্ন করে সাজিয়েছে গাছ দিয়ে। সকালবেলা এই গাছগুলোর গায়ে ও আঙুল বুলিয়ে দেয়। খুব নিজের মনে হয় গাছগুলোকে। অপরাজিতাদের বাড়িতে আপাতত 4 জন মানুষ, ওর মা, বাবা, দিদুন আর ও। অপরাজিতার মা একটু গম্ভীর, খুব হিসেবি, নিজে হাতে সংসার সামলান, আর ততটাই হিসেব করে কথা বলেন। একটা সরকারি স্কুলে ওর মা প্রধান শিক্ষিকা। গাম্ভীর্যটা তাই বোধহয় সহজাত। অথচ অপরাজিতার বাবা একদম উল্টো, প্রাণ খোলা মানুষ। যা মুখে আসে তাই বলে দেন, আশপাশ বিশেষ দেখেন না। অপরাজিতার মনে হয় ও অনেকটা বাবার মতোই। খিদে পেলে বুঝতে পারে না, অনেক অনুভূতি প্রকাশ করতে পারে না, কিন্তু ভালোবাসার মানুষদের ব্যাপারে প্রচণ্ড প্রোটেক্টিভ। ওর এইসব দোষ গুণই হুবহু মিলে যায় বাবার সাথে। নিচে নামতেই ওর বাবা বললেন, দেখ দেখ, তো রোনাল্ডো কিচ্ছু করতে পারল না। অপরাজিতা টেবিলে সবে মাত্র চায়ের কাপে একটা চুমুক দিয়েছে তখন ও চিৎকার করে বলল, হ্যাঁ, তোমার ব্রাজিল তো কাঁপিয়ে দিয়েছে। তোমরা সকাল সকাল আর এসব শুরু করো না তো। হ্যাঁ রে অপু, শেষ কবে রেয়াজ করতে বসেছিলি মনে আছে? চাকরি পেয়ে সবকিছু লাটে তুলে দিও না কিন্তু। হ্যাঁ, আরে এই তো সবে জয়েন করলাম, একটু গুছিয়ে নিতে দাও। সব করবো আবার, এই মাসটা যাক, একটু গুছিয়ে নিলেই ভালো। আমি ভাত বসাই, যাই, তোমাদের দেরি হলে কিন্তু আমি খেয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, বলে উঠে পড়ল অপরাজিতার মা। অপরাজিতা আর ওর বাবা আবার ঝগড়াটা শুরু করতে যাচ্ছিল, কলিং বেল বেজে উঠল। ভদ্রলোক বললেন, যাও, এসে পড়েছে বানর সেনা। অপরাজিতা চা শেষ করে উঠে গেল উপরে। বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বসল গম্ভীর মুখে। ও 6 জন বাচ্চাকে পড়ায়। এদের সাইজ দেখলে বাচ্চাই মনে হয়, তবে জ্ঞানের নাড়ি সবার একেবারে টনটন করছে। ঘরে ঢুকেই বুলটি বলল, আমাদের আজকে এক্সামের কপিগুলো দেবে, তাই না? অপরাজিতা কোনো উত্তর দিল না। হাত বাড়িয়ে টেবিল থেকে খাতাগুলো নিল, তারপর এক এক করে নাম ডাকল। সবার খাতায় নাম্বারের পাশে রিমার্ক লেখা। তাতাই বলল, ঠিক ধরেছ দি ভাই, আমি একটু টেনশন লস করেছিলাম মাঝখানে। অপরাজিতা বলল, বাহ, বুঝতে পেরেছিস তাহলে? তাই অ্যাটেনশন লসের কারণটা কি? তাতাই বলল, আসলে বাড়ি থেকে মা যখন নিয়ে আসছিল, রাস্তায় দেখলাম একজন কাগজ কুড়োচ্ছে। তার হাতে আমার লেখা একটা কাগজ। পড়ার কথা বলেছিলাম না তোমাকে, ওকে লেখা একটা লেটার। বুলটি বলল,
ছি ছি তাতাই, তোর লেখা লাভ লেটার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। অপরাজিতা এদের দেখে অবাক হয়ে যায়। এই বয়সে ও প্রেম কি সেসব কিচ্ছু বুঝতো না। ব্যাগে মেলা থেকে কেনা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ঘুরতো, ভাবতো বড় হয়ে গোয়েন্দা হবে। ও রাগ দেখিয়ে বলল, বড্ড পেকে গেছিস তোরা, কান ধরে দাঁড় করিয়ে রাখবো সব কটাকে। পড়াশোনার নাম নেই, প্রেম হচ্ছে। 14 + 17 করলে 29 হয় রাখি। তোদের সব কটার ম্যাথসটাই কেন এত উইক বলতো? পাভেল বলল, ও মা, তুমি ওই গানটা শোনোনি? অঙ্ক কি কঠিন। তবে রে বলে একটা জ্যামিতি বক্স নিয়ে তেড়ে এলো অপরাজিতা, কিন্তু মারল না। ও কখনো বাচ্চাদের গায়ে হাত তোলে না। এই শাসন করার পদ্ধতিতে ও খুব একটা বিশ্বাস করে না। মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর বলল, তোরা তার মানে কিছুতেই মন দিয়ে পড়াশোনাটা করবি না, তাই তো? এবার এগিয়ে এলো পাভেল, বলল, তুমি কষ্ট পেও না প্লিজ, প্রমিস আমরা পরের বার ভালো করে এক্সাম দেব। তারপর ইশারা করলো বাকিদের। ওরাও বলল, হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। রাখি বলল, আসলে নিচে থেকে এত ভালো লুচির গন্ধ আসছিল না, সরি দি ভাই। এবার হেসে ফেলল অপরাজিতা। তারপর বলল, ঠিক হ্যাঁ, তোরা যদি পরের দিন ভালো করে পরীক্ষা দিস, লুচি আর মাংস খাওয়াবো। যা নে এবার হিস্ট্রিটা খোল। ইতিহাসের গল্প বলতে বলতে 9টা বেজে গেল। এবার উঠতে হবে অপরাজিতাকে। আমি বেরোলাম, অপু তুই খেয়ে নিস। নিচ থেকে মায়ের গলার আওয়াজ পেল অপরাজিতা। বাচ্চাগুলোকে বিদায় করল। আজকে অফিসে ফ্রেশার্সদের নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অপরাজিতা গান গাইবে সেখানে। আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হলুদ রঙের একটা শাড়ি বের করল, নরম সুতির শাড়ি। এটা দিদুনের ছোটবেলার শাড়ি। এইসব পুরনো শাড়ির গন্ধ অপরাজিতার খুব প্রিয়। গায়ে ঠেকলে মনে হয় স্নেহ ঘিরে আছে ওকে। চটপট স্নান সেরে বেরিয়ে সাজতে শুরু করলো। শাড়ি, কাজল আর টিপ, এইটুকুই অপরাজিতার সাজ। নিচে নেমে খেতে বসতেই দিদুন বলল, দেখি দেখি আমার নাতনিকে। ধুর, এটা কি সেজেছিস? আমি তোর বয়সে ঢের বেশি সাজতাম। অপরাজিতা হাসল, বলল, তুমি যে আমার চেয়ে অনেকটা বেশি সুন্দরী ছিলে। ছিলে কেন বলছি, এখনো আছো, বুঝলে দিদুন? কথা শেষ করেই গাল টিপে আদর করে দিল ও দিদুনকে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ল বাড়ি থেকে। অপরাজিতা যতীন দাস পার্ক মেট্রো থেকে পার্ক স্ট্রিট অবধি যায়। নিউ মার্কেট ঠিকানা হলেও এদিকে নামলেই হেঁটে যেতে সুবিধে হয় ওর। মেট্রোতে উঠে অপরাজিতা কানে ইয়ারফোন লাগিয়ে নিল। বছরের এই সময়টা কলকাতাকে ভালো লাগে ওর। ঠিক শীতও নেই, আবার গরমে প্রাণ অতিষ্ঠও হয়ে উঠছে না। অপরাজিতার খুব প্রিয় একজন শিল্পী কোল পোর্টার। মেট্রো ব্যাপারটা খুব একটা ভালো লাগে না ওর। শহরের গতি ধরতে অন্ধকার দিয়ে ছুটে চলে একদল মানুষকে নিয়ে। আর কোনো উপায় নেই বলে ও মেট্রো চড়ে। এই সময়টুকু যা হোক করে কাটিয়ে দেয়। পার্ক স্ট্রিট থেকে নেমে একটুখানি হাঁটা। আস্তে আস্তে এগোলো। ফুটপাতের পাশে বই আর জামা কাপড়ের দোকানগুলোয় চোখ বুলিয়ে নিল। চমৎকার একটা ব্যাগও দেখতে পেল, কিন্তু এখন দরদাম করতে গেলে দেরি হয়ে যাবে। ঘড়িটা দেখে নিয়ে আবার হাঁটা লাগালো। অফিসে ঢুকতেই রাইমা এগিয়ে এলো। তারপর বলল, উফ কি লাগছে রে তোকে, পুরো সুচিত্রা সেন। অপরাজিতা হো হো করে হেসে উঠল। তারপর বলল, চুপ কর, তুইও তো কিছু কম যাচ্ছিস না। তারপর দেখল সৌর্যকে, ওদের সিনিয়র, রাইমার ক্রাশ। বলল, ব্যাপারটা কি বলতো, দুজনে ম্যাচিং করে লাল পড়েছিস না? কদ্দূর এগিয়েছে কেসটা? রাইমা বলল, যা, সেরকম কিচ্ছু না, এটাকে বলে আত্মার মিল, আমরা সোলমেটস, বুঝলি? অপরাজিতা মুচকি হাসি ঠোঁটে নিয়ে তাকিয়ে রইল রাইমার দিকে। রাইমা বলল, শোন, আজকে তোকে যা লাগছে না, আমার দিকে কেউ দেখবে না, বিশ্বাস কর। রাইমার কথাটা ভুল নয়। অপরাজিতা ডানা কাটা পরি নয় ঠিকই, তবে অদ্ভুত মায়া আছে ওর মধ্যে। রাইমার সাথে নিজের ডেস্ক পর্যন্ত গেল অপরাজিতা। তারপর কাঁধ থেকে নামিয়ে রাখল ব্যাগটা। চেয়ারে বসে পড়ে জিজ্ঞেস করলো, আজকের মেনু কি রে? রাইমা বলল, তা জানি না ভাই, তবে ক্যান্টিন থেকে গন্ধটা যা আসছে না, অফিসে পা রাখা থেকেই মনটা হু হু করে উঠছে। অপরাজিতা আর রাইমার পরিচয় বেশি দিনের নয়, কিন্তু দুজনেই খেতে খুব ভালোবাসে।
টিফিন শেয়ার করতে গিয়েই বন্ধুত্ব হয়েছিল দুজনের। রাইমা বেশ হাসি খুশি একটা মেয়ে, অফিসের বাকিদের মতো ডিপ্লোমেসি নেই ওর মধ্যে। প্রথম কদিনেই অপরাজিতা সেটা বুঝতে পেরেছিল। ক্যান্টিনের গন্ধটা পেয়েই অপরাজিতা বুঝেছিল ভালো কোনো মাছ রান্না হচ্ছে। মাছ খেতেও খুব ভালোবাসে। ছোটবেলায় দিদুন থাকতো না ওদের বাড়িতে। মা স্কুল যাওয়ার আগে রান্না করে রাখত ভাত, ডাল, তরকারি। অপরাজিতা কোনোদিন খাবার নষ্ট করত না, কিন্তু ওর মন পড়ে থাকতো শেষের মাছের ঝোলটায়। আজকালকার বাচ্চারা মাছের কাঁটা বাছতেই পারে না, কিন্তু ওই ছোটবেলাতেও খুব গুছিয়ে মাছ খেতে পারত। এইসব ভাবনার মধ্যেই রাইমা বলল, এই চ না, আমরা একবার প্র্যাকটিস করে আসি। কত যুগ পর আবার নাচবো, কি যে হবে কে জানে। সূর্যদা বোধহয় হাসবে। কেউ হাসবে না রাইমা, তুই যথেষ্ট ভালো করছিস। কিন্তু রাইমা ওর কোনো কথাই শুনবে না। একবার যখন মাথায় ঢুকেছে, ও নিয়ে যাবেই অপরাজিতাকে। অফিসটা পুরনো, উঁচু উঁচু সিলিং, সেখানেই একটা লম্বা ঘর আছে। রাইমা আর অপরাজিতা ঢুকলো ঘরে। তখনও কেউ নেই সেখানে। রাইমা শাড়ির আঁচলটা গুঁজে নিল কোমরে, তারপর হাত নেড়ে অপরাজিতাকে ইশারা করলো। অপরাজিতা গাইতে শুরু করলো, ঝড় নেমে আয় 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 রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। গানটা রাইমাই বেছে দিয়েছে। ফুলের মালা মাথায় লাগিয়ে দিব্যি লাগছে রাইমাকে। অপরাজিতারও ভালো লেগেছিল বেশ। অনেক দিন পর অনুষ্ঠানে ও গান গাইবে। হঠাৎ পেছন থেকে গলার আওয়াজে চমকে উঠল ওরা। বলছি সবাই ডাকছে, এবার আমরা শুরু করব, চল তোরা। সৌর্যর গলার আওয়াজ। অপরাজিতা দেখল রাইমা লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে। অপরাজিতা বলল, এক্ষুনি আসছি সৌর্যদা। তারপর রাইমাকে বলল, কি রে, তুই কি এখানেই? মরে টরে গেছিস তো মনে হচ্ছে। চুপ কর বলেই ঘর থেকে হন হন করে বেরিয়ে গেল রাইমা। সৌর্য আর অপরাজিতা এলো একসাথে। রাইমার হঠাৎ হঠাৎ লজ্জা পাওয়ার কারণগুলো অপরাজিতা কিছুতেই ধরতে পারছে না। মেয়েদের এই এক সমস্যা, পছন্দের মানুষকে দেখলেই এক্কেবারে মিইয়ে যায়। ও এগিয়ে গেল রাইমার কাছে। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ওদের নাম ঘোষণা করা হলো। স্টেজ থেকে নামার পর এগিয়ে এলো সৌর্য। বলল, বাহ রাইমা, তুই যে এমন সুন্দর নাচতে পারিস জানা ছিল না তো। তারপর তাকালো অপরাজিতার দিকে, বলল, এরকম গলা সবার হয় না, চর্চায় থাক। অপরাজিতা বলল, চেষ্টা করব সৌর্যদা। রাইমা বলল, দেখেছিস সবার কত ভালো লেগেছে তোর গান, তুই শুধু হয় না, সুর নেই, স্কেল ভুল, এইসব করিস। অপরাজিতা ছদ্ম রাগের চোখে তাকালো রাইমার দিকে। ইতিমধ্যেই সৌর্যর পাশে এসে দাঁড়িয়েছিল মিস্টার অবস্থি। উনি বললেন, রাইমা জি, আপ তো মেরে দিল জিত লিয়ে, क्या लचक मारा आपने। এই লোকটাকে রাইমা আর অপরাজিতা একদম পছন্দ করে না। রাইমা সংক্ষেপে বলল, ধন্যবাদ। তারপর অপরাজিতার হাত ধরেই চলে যাচ্ছিল ওখান থেকে। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে গেল একটা। মিস্টার অবস্থি আটকাতে চেয়েছিলেন ওদের দুজনকে, কিন্তু শাড়িতে পা আটকে পড়ে গেল অপরাজিতা। মিস্টার অবস্থি বললেন, আরে ইতনি জলদি क्या है आपको, বলেই ঝুঁকে পড়লেন অপরাজিতার ওপর। অপরাজিতা তীক্ষ্ণ চোখে লোকটার দিকে তাকাল। আর মিস্টার অবস্থি অপরাজিতার কোমরের কাছে হাত রাখলেন। বললেন, আহা, বহুত জোরে লেগেছে কিয়া। অফিসের আরো দুজন ছুটে এসেছিল স্টেজের পাশে, কিন্তু তারা কেউ কোনো কথা বলল না। তারা সবাই অপরাজিতার কলিগ, কিন্তু মিস্টার অবস্থি সিনিয়র। অপরাজিতা বুঝতে পারল মিস্টার অবস্থির এত সাহস হয় কি করে। ওর অপরাজিতাকে ছোঁয়ার নোংরা ইঙ্গিতটা সৌর্যও বুঝেছিল। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ক্ষীণ গলায় মিস্টার অবস্থিকে বলল, আরে ওকে উঠতে দিন। মিস্টার অবস্থি বললেন, হাম উঠাएंगे না, আপ চিন্তা মত করো। রাগ হচ্ছিল সৌর্যর, তবুও ভদ্রভাবে ও বলল,
আপনার বয়স তো কম হলো না মিস্টার অবস্থি, আর মেয়েটার লেগেছে। সরু, আমাকে দেখতে দিন। মিস্টার অবস্থি নির্লজ্জের মতো হাসলেন। তারপর অপরাজিতার যেই পাটা মুচকে গিয়েছিল সেদিকে তাকালেন। শাড়ির পাড়ের ভেতর দিয়ে স্পর্শ করলেন অপরাজিতার পাটা। ঘৃণায় চোখ বন্ধ করল রাইমা। অপরাজিতা স্থির চোখে তাকিয়ে রইল মিস্টার অবস্থির দিকে। কত দূর, আর কত দূর এগোতে পারে এই লোকটা, ও দেখতে চাইছিল। মিস্টার অবস্থি সৌর্যর দিকে তাকিয়ে বললেন, আমি দেখলেও ওর অসুবিধে হবে না। উনি কথাটা শেষ করেই হাসতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে ওনার কলার ধরে টানলো অপরাজিতা। তারপর জোরে ধাক্কা মারল মিস্টার অবস্থিকে। উনি পড়ে যেতেই রাইমার হাত ধরে উঠে দাঁড়ালো অপরাজিতা। তারপর বলল, লজ্জা করে না? লজ্জা করে না আপনার টেবিলে মেয়ের ছবি সাজিয়ে রাখতে? এই চোখে দেখেন আপনি নিজের মেয়েকে? কত বছরের ছোট আমি আপনার থেকে, জানেন সেটা? আমি তো একা নই, এই অফিসের আরো কতজনের সাথে একই কাজ করেছেন আপনি। কোনোদিন কেউ কিচ্ছু বলতে পারে না বলে, তাই না? আমি বলছি, কি করবেন আপনি? কমপ্লেন করবেন আমার নামে, তাই তো স্যারের কাছে? যান করুন, আমার কিচ্ছু যায় আসে না। আপনার মতো অমানুষকে আমি ভয় পাই না। পায়ের ব্যথায় চোখ দিয়ে জল পড়ছিল অপরাজিতার। অপমানিতও কিছু কম হতে হয়নি ওকে। মিস্টার অবস্থি কিছু একটা বলতে যাচ্ছিলেন। সৌর্যর হাত ধরে টেনে তুলল। তারপর বলল, এবার যা কথা স্যারের অফিসে গিয়ে বলবে, চলুন। আভেরি আর মৌলিও ছুটে এসেছিল স্টেজের এদিকটায়। অপরাজিতার চোখে জল দেখে মৌলি বলল, কাঁদে না অপরাজিতা, ইউ আর ভেরি স্ট্রং ওম্যান। আমরা যা করতে পারিনি তুই আজকে সেটাই করে দিয়েছিস। উই অল শুড লার্ন ফ্রম ইউ। অপরাজিতার পায়ের নখ উঠে গিয়েছিল। আভেরি দেখা মাত্রই ছুটেছিল ফার্স্ট এইড বক্স আনতে। ও ফিরে বলল, কই দেখি পাটা দেখা। তারপর তুলোয় ডেটল লাগিয়ে পরিষ্কার করলো জায়গাটা। বলল, তুই সত্যি সত্যি ওয়ান্ডার ওম্যান। তুমি যদি কাঁদো সখী, আমরা কোথায় যাই বলো? রাইমা এতক্ষণ চুপ করেছিল। এবার বলল, তোর পাটা একটু ঠিক হলে আমরা বরং সবাই মিলে একবার স্যারের সাথে কথা বলে আসি। ওনার জানা দরকার ওনার এমপ্লয়ি কি রকম। দরজা দিয়ে ঢুকছিলেন সৌর্য আর মিস্টার চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি বয়স 60-এর কাছাকাছি, তবে এই বয়সেও ওনার পড়াশুনো, ধৈর্য সবাইকে তাক লাগিয়ে দেয়। আজ অনুষ্ঠানের দিনে সাদা পাজামা পাঞ্জাবি পরে এসেছেন ভদ্রলোক। ভারী স্নিগ্ধ দেখাচ্ছে ওনাকে। ঘরে ঢুকতে ঢুকতেই উনি রাইমার কথা শুনতে পেয়েছিলেন। তার উত্তরেই বললেন, আমি যে এতদিন কিছুই জানতাম না তা কিন্তু নয় রাইমা। সব জেনেও আমার হাত পা বাঁধা ছিল, কারণ আমারই একজন এমপ্লয়ির এগেইনস্টে আমি ততক্ষণ পর্যন্ত কোনো স্টেপ নিতে পারবো না যতক্ষণ না কোনো রকম অফিশিয়াল কমপ্লেন আমি পাচ্ছি। এর আগেও তোমাদের বহু সিনিয়ররা এই অভিযোগ আমাকে জানিয়েছে, কিন্তু অফিশিয়ালি জানাতে চাইনি। তারা কেউ যে অপরাজিতা নয়। সৌর্য বলল, স্যার আমার মনে হয় রাইমা গিয়ে আজকে অপরাজিতাকে বাড়িতে ছেড়ে আসুক। ওর একটু রেস্ট দরকার। অফিশিয়ালি যা করার সেসব আগামীকাল করুক বরং। মিস্টার চ্যাটার্জি মাথা নেড়ে সম্মতি জানালেন। আভেরি অপরাজিতার হাত ধরল। তারপর বলল, তুই অফিশিয়ালি যা যা করতে চাস সেই সব প্রসেসে আমরা তোর সাথে আছি। অপরাজিতা এতক্ষণে মুখ খুলল। আভেরিকে বলল, থ্যাংক ইউ। তারপর মিস্টার চ্যাটার্জির দিকে তাকিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের এই সাহসটুকু দেওয়ার জন্য। আমি শুধু চাই এরকম একজন মানুষের সাথে আমাকে যেন আর আমার কাজের স্পেস শেয়ার করতে না হয়। মিস্টার চ্যাটার্জি বললেন, তুমি আজকে বাড়ি যাও অপরাজিতা। আমি আগামীকাল তোমার সাথে সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। অপরাজিতা রাইমার দিকে তাকালো। রাইমা হাত ধরে তুলল ওকে। সৌর্য বলল, মিস্টার চ্যাটার্জির গাড়ি দাঁড়িয়ে আছে নিচে, তোদের পৌঁছে দেবে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।